এক নেতা বলেছে নেকাব নাকি বেশ্যাবৃত্তির পোশাক। আমরা বলতে চাই আপনার কোন মা বোন নেকাব পরে বেশ্যাবৃত্তি করে তার প্রমাণ দিতে হবে। বিএনপির কুলাঙ্গাররা টেবিল চাপড়িয়ে প্রমাণ করেছে তারা এদেশে কোনো ইসলাম চায় না। নারীরা নারী বিদ্বেষী হতে পারে, এটা বিএনপি কে না দেখলে আমরা কখনো বুঝতে পারতাম না। আমাদের হাউসে আমাদের বোনেরা এসছে এমপি হইয়া, আপনি অভিনন্দন জানাচ্ছেন, আমি অভিনন্দন জানাতে চাই। সবাই মেধাবী, দুজনের বক্তৃতা শুনছি, আগামী দিনে কিছু করতে পারবে, ভবিষ্যৎ আছে, লেখাপড়া জানা। কিন্তু বুঝলাম না তো কারা আপনারা, আপনারা আপনারা এদিকে দেখতে পারেন, আমরা এদিকে দেখলে কি আছে এটা বুঝবো না, এটা ঠিক না। মাননীয় স্পিকার কথাটাকে এক্সপান্ড করেছে, আপনারা সবাই জানেন, কিন্তু আমরা মনিরুল হক চৌধুরীর কাছে ক্ষমা প্রার্থনা উনি আমাদের কাছে দুঃখ প্রকাশ করবে এবং ক্ষমা প্রার্থনা করবেন, কারণ আমাদের কাছে মনে হয়েছে যে একটা অন্যায় কথা বলেছেন, একদম গুরুতর অন্যায় কথা। পর্দা একটি ফরজ আমল, যারা পর্দা করেন তারা অবশ্যই আমাদের কাছে অনেক বেশি সম্মানিত, এবং আমরা এমন একটা বাংলাদেশ চাই যে বাংলাদেশে প্রত্যেকটা নারীর যে পোশাক, সেই পোশাক নিয়ে তাদেরকে জনগণ এবং যারা আছেন সেই পোশাককেই তারা সম্মান করবেন। দাঁড়াইয়া উঠিয়া আল্লাহর বিধান পর্দা সম্পর্কে তিনি তুচ্ছতাচ্ছিল্য করলেন। কমন সেন্স কোথায় যায় এই সমস্ত কাণ্ড ঘটাইতে কি? আমরা চেষ্টা করছি সংসদের ভিতরে একটা সুন্দর পরিবেশ ফিরিয়ে আনতে। বিরোধী দলের মহিলা এমপিদের, আমাদের নারী সংসদ সদস্যদের তাদের পোশাক নিয়ে যে ধরনের কথা বললেন, তাদের ধর্মীয় স্বাধীনতাকে হরণ করার সম্পর্কিত যে ধরনের বক্তব্য দিলেন, এটাও মাননীয় স্পিকার আমরা মনে করি একটু অমার্জনীয় অপরাধ। কে অধিকার দিয়েছে আপনাকে যে ওই পর্দার ভিতরে কি আছে কি নাই এটা আমার জানতে হবে? আরে কি আছে কি নাই এটা তো আপনারা সংসদ সদস্য হওয়ার সময় দেখেন নাই? হুজুর হলেও তার স্বাধীনতা যেমন, একজন গায়ক নায়ক নায়িকা তারও স্বাধীনতা তেমন থাকা দরকার। লঙ্ঘনের জায়গায় নিয়ে গেছেন, যারা বোরখা পরেন, যারা হিজাব করেন, নিকাব পরেন, এইটা এই দেশের অধিকাংশ মানুষের ধর্মবিশ্বাসের অংশ। এটা আমাদের সংবিধান এবং রাষ্ট্রের স্বীকৃত অধিকার। যিনি করবেন তাকে যেভাবে বাধা দেওয়া যাবে না, যিনি করবেন না তাকেও জোর করা যাবে না। এটাই হচ্ছে আমাদের কাঠামোগত জায়গা। আসসালামু আলাইকুম দর্শক, নতুন একটা নিউজে সবাইকে স্বাগত। ভিডিওর শুরুতে অনেকগুলো ভিডিওর অংশ বিশেষ আপনারা ইতিমধ্যে দেখেছেন, আর হ্যাঁ, দেখেই বুঝতে পেরেছেন যে আজকের ভিডিওটি কতটুকু গুরুত্বপূর্ণ এবং আকর্ষণীয় হতে চলেছে। বাংলাদেশের রাজনৈতিক প্রেক্ষাপট এবং সকল বিষয় নিয়ে আজকের ভিডিওটি তৈরি করা। একটু ধৈর্য সহকারে, একটু মনোযোগ সহকারে আজকের ভিডিওটি দেখতে হবে এবং শুনতে হবে, তাহলেই অনেক অনেক কিছু আপনারা আজকের এই ভিডিওর মাধ্যমে জানতে পারবেন। কথা বলার আমরা সরাসরি মূল নিউজে চলে যাব। তার আগে বলবো, যারা এখন পর্যন্ত আমাদের এই নাসির বার্তা ইউটিউব চ্যানেলটি সাবস্ক্রাইব করেননি, প্রতিনিয়ত এই ধরনের আপডেট গরম গরম খবর পেতে আমাদের এই নাসির বার্তা ইউটিউব চ্যানেলটি সাবস্ক্রাইব করুন। যারা করেছেন ধন্যবাদ। চলুন একটা লাইক দিয়ে মূল নিউজে চলে যাই। আপনার এত দেখতে মন চায় খোলামেলা, আপনি আপনার জন্য দেখেন, আর যারা আছে তাদেরকে দেখেন। আপনার জামাতের এমপি গুলোকে খুলে খুলে আপনার দেখতে হবে এই ধরনের আচরণ পেয়েছেন কোথায়? জাতীয় সংসদে কে আপনাকে চেহারা দেখাবে আর কে দেখাবে না, এটা তো আপনার জানার অধিকার নেই। কে অধিকার দিয়েছে আপনাকে যে ওই পর্দার ভিতরে কি আছে কি নাই এটা আমার জানতে হবে? আরে কি আছে কি নাই এটা তো আপনারা সংসদ সদস্য হওয়ার সময় দেখেন নাই? হুজুর হলেও তার স্বাধীনতা যেমন, একজন গায়ক নায়ক নায়িকা তারও স্বাধীনতা তেমন থাকা দরকার। ওর ভিতরে কে আছেন সেটা তো আমরা দেখতে পাচ্ছি না, আপনারা আমাদেরকে দেখছেন, আমরা তো জানি না এর ভিতরে কি আছে। মহান জাতীয় সংসদে জামাতের মহিলা এমপিদের পর্দাপোশিদাকে কটাক্ষ করে বক্তব্য রাখলেন বিএনপির মনিরুল হক চৌধুরী এমপি। জাতীয় সংসদ, এখানে প্রত্যেকটি জাতি, গোষ্ঠী, ধর্ম, গোত্রের ব্যক্তিরা স্বাধীনভাবে তার পোশাকের স্বাধীনতা পাবেন। তিনি সেখানে তার মতো করে বক্তব্য রাখার সুযোগ পাবেন। বাংলাদেশের সাংবিধানিক পদ্ধতি অনুযায়ী এই সংসদে প্রত্যেকটি ধর্মগোষ্ঠীর মানুষের মান, মর্যাদা এবং ধর্মীয় পালনের স্বাধীনতা নিশ্চিত করা যেখানে হয়, সেই সংসদে চরম ধৃষ্টতার পরিচয় দিয়েছে আমাদের এই সময়ের, যাদেরকে আমরা মনে করি বিএনপি জাতীয়তাবাদ ইসলামী মূল্যবোধের একটি দল ছিল, সেই ইসলামী মূল্যবোধের দল সার্টিফিকেটধারী সেই বিএনপির এমপি বলছেন পর্দা করাকে কটাক্ষ করে যে ওর ভিতরে কে আছেন সেটা তো আমরা দেখতে পাচ্ছি না, আপনারা আমাদেরকে দেখছেন, আমরা তো জানি না এর ভিতরে কি আছে। যেখানে সংসদ সদস্য সে তার পোশাকের শালীনতা রক্ষা করে যে কোনো পোশাকই তিনি পরিধান করতে সর্বোচ্চ চেষ্টা করতে পারেন, যেটা রাষ্ট্রীয় সামাজিক কোনো জায়গায় মানুষ অপছন্দ করে এমন কোনো পোশাক না হলেই সেটাকে আমরা শালীন পোশাক বলে থাকি। তো মহান জাতীয় সংসদের জামাতের এমপি যারা হয়েছেন, তারা তাদের চিন্তা চেতনা, দর্শন এবং আদর্শের ভিত্তিতে ব্যক্তি পর্যায়ে কেউ কেউ স্কার্ফ পরে সেখানে কথা বলার চেষ্টা করেন, কেউ কেউ স্কার্ফ ছাড়া চলার চেষ্টা করেন, এবং এটা একান্তই তাদের ধর্মীয় স্বাধীনতা। ধর্মচর্চার ক্ষেত্রেও যার মনে হয় যে আমি আরেকটু বেশি করে চর্চা করব, সে তার মতো করে চর্চা করেন। যার মনে হয় আমি স্বাভাবিকভাবে থাকবো, সে তার মতো করে থাকেন। বাংলাদেশ জামাত ইসলামীর নারী এমপিদের মধ্যেই বিভিন্ন এমপি বিভিন্নভাবেই সংসদে উপস্থাপিত হচ্ছেন। তো সেই জায়গায় তাকে আজকের কটাক্ষ করে যদি আমাদের বিএনপির মনিরুল হক চৌধুরীর মতো লোকেরা, যার নিজের সাদা দাড়ি, মাথায় সাদা টুপি, বয়সের ভারে নুজ্জ হয়ে যাচ্ছেন, এবং ব্যক্তিগতভাবে আমিও তাকে চিনি এবং জানি, আমার সাথেও বেশ কয়েকবার তার কথা, সাক্ষাৎ, ফোনেও এমনকি মেসেজ বিনিময় হয়েছে, সে ভদ্রলোকের মুখ থেকে যখন আমি আজকের শুনি এ ধরনের বক্তব্য, তখন নিশ্চয়ই আমাকে ভাবিয়ে তুলেছে যে এই বিএনপি কি তাহলে শহীদ রাষ্ট্রপতি জিয়াউর রহমানের বিএনপি?
এই বিএনপি কি তাহলে দেশনেত্রী বেগম খালেদা জিয়ার বিএনপি? এই বিএনপি কি তাহলে তারুণ্যের অহংকার জনাব তারেক রহমানের বিএনপি, যাদেরকে দেখে আমরা বিভিন্ন সময় বলেছি বাংলাদেশের ধর্মীয় মূল্যবোধের স্বাধীনতা নিশ্চিত করতে হলে বিএনপির এই জিনিসগুলো আমাদের পছন্দ? আজকের সেই বিএনপির মুখ থেকে পর্দা বিরোধী আওয়াজ যদি ওঠে জাতীয় সংসদে, তাহলে আওয়ামী লীগ বিএনপির কোনোই পার্থক্য বাংলাদেশে এখন আর নেই। আমি আগেও বলেছি, আওয়ামী লীগ চলে যাওয়ার পরে বিএনপি এখন আওয়ামী লীগের পথ অনুকরণ করছে এবং আওয়ামী লীগ হয়ে যাচ্ছে। এবং কোন কোন জায়গায় তো আমি দেখছি চরম ধৃষ্টতা, যে ধৃষ্টতা আওয়ামী লীগ প্রদর্শন করতে ভয় পেত, 5 বার চিন্তা করতো, সেটা এখন বিএনপি করা শুরু করে দিয়েছে। আপনি কোন অধিকারের ভিত্তিতে আমার একজন নারী এমপির পোশাক নিয়ে আপনি কথা বলবেন? একজন স্কার্ফ পরা পরিহিত একজন নারী এমপি, তারও যেমন অধিকার আছে একজন স্কার্ফ ছাড়া কিংবা একেবারে ফুল তার উদলা মাথায় তিনি যদি সংসদে আসেন, তারও স্বাভাবিক অধিকার আছে। কই আমাদের কোনো এমপি, কোনো টুপিওয়ালা, এই যে জামাতের কিংবা অন্য স্বাভাবিক কোনো এমপি তো কোনো স্কার্ফ ছাড়া মহিলাকে কটাক্ষ করে সংসদে বক্তব্য দিলেন না। আজকে যদি ওই বক্তব্য দিতেন কেউ, তাহলে তো এতক্ষণে একেবারে নারীবাদীদের উল্লাসে টেকাই যাইতো না বাংলাদেশে। ব্যানার ফেস্টুন ঝলঝল করতো, আলেমদের বিরুদ্ধে প্রতিবাদ আসতো, ইসলামের ব্যাপারে প্রতিবাদ আসতো, রক্ষণশীলতার ছোঁয়া দিয়ে তাদের বিরুদ্ধে লেখালেখি হতো। অথচ জামাত একটা প্রোগ্রেসিভ ইসলামিক পার্টি, যেখানে জামাত সবসময় বিশ্বাস করে মানুষের শালীনতা, স্বাধীনতা এবং দেশের স্বাধীনতা, সর্বোচ্চ কৃষ্টি, কালচার, সভ্যতা এবং এদেশীয় যে মানুষের চিন্তা চেতনা সেটাকে সম্মান করে, সেই জামাতের এমপি যদি স্কার্ফ পরে সংসদে বসতে না পারেন, তাহলে এই সংসদের মূল্যটা কোথায়? জাতীয় সংসদে কে আপনাকে চেহারা দেখাবে আর কে দেখাবে না, এটা তো আপনার জানার অধিকার নেই। কে অধিকার দিয়েছে আপনাকে? বিএনপির মধ্যেও তো থাকতে পারে কোনো একজন ব্যক্তি স্কার্ফ পড়তে পছন্দ করেন, তিনি কি পড়তে পারবেন না? আসলে এখন আর সেই বিএনপি নেই যেই বিএনপিতে সকল প্রকার মানুষরা থাকতে পারতো। এখন বিএনপিটার অভ্যাস হয়ে গিয়েছে যে এই বিএনপি মানে একটু ইসলামের বিরুদ্ধে কিছু বললেই মনে হয় যেন এটা একটা বিএনপি। এই বিএনপি মানে একটু দাড়ি টুপির বিরুদ্ধে, হুজুরদের বিরুদ্ধে কিংবা একজন ওই জামাত ইসলামের বিরুদ্ধে, ইসলামিক জিনিসগুলোর বিরুদ্ধে বললে একমাত্র বিএনপি হওয়া যায়, এর পক্ষে থাকলে মনে হয় আর বিএনপি হওয়া যায় না। অথচ এটা কথা ছিল না। আমরা এই জন্য ছোটবেলা থেকে শুনতাম জাতীয়তাবাদী ইসলামী মূল্যবোধ, আর এখন জাতীয়তাবাদীও হয়তো নেই আর ইসলামী মূল্যবোধ তো মোটেই নেই। আজকের মহান জাতীয় সংসদে প্রত্যেকটি নারী এমপির স্বাধীনতা থাকার কথা, আমরা দেখছি তাদেরকে কিভাবে অবজ্ঞা করা হয়। সিট প্ল্যানেও জামাতের যত নারী সদস্য সবাইকে আপনারা পিছনে ঠেলে দিলেন। কেন? সংসদ সদস্যের মূল্যায়নের ক্ষেত্রেও পিছনে, কথা বলতে গেলে তাদেরকে ট্যাগিং দেওয়া হয়। অথচ আমার তো মনে হয় এই বাংলাদেশের রাজনীতিতে বাংলাদেশের সবচেয়ে এখন এই পর্দাওয়ালা, স্কার্ফওয়ালা নারীরা সবচেয়ে কোণঠাসা। তাদেরকে এখন বিভিন্ন জায়গায় ইফটিজিং করা হয়, তাদের উপরে বিভিন্ন ধরনের মন্তব্য করা হয়, তাদের ব্যক্তিগত চলাফেরাকে নিয়ে স্বাধীনতার আজকের বিঘ্ন ঘটানো হয়। শুধু তাই নয়, আপনি আব্দুল্লাহ মোহাম্মদ তাহের সাহেবের, জামাত ইসলামের নায়েবে আমির, তার স্ত্রী সম্পর্কে পর্যন্ত আপনি মন্তব্য করেছেন। আপনি কি করে জানতে চাইলেন যে ওই পর্দার ভিতরে কি আছে কি নাই, এটা আমার জানতে হবে? আরে কি আছে কি নাই এটা তো আপনারা সংসদ সদস্য হওয়ার সময় দেখেন নাই। সংসদের কোন লাইনে লেখা আছে যে পর্দা পরে আসতে পারবে না, স্কার্ফ করে আসতে পারবে না? এই সংসদে বিড়িওয়ালারা ওখানে থাকে, সিগারেট খাওয়া লোকেরা থাকে, মদ গাঁজাওয়ালারা অনেক লোক, তারা হয়তো গোপনে তার বাসা বাড়িতে বসে আপনার বিভিন্ন ধরনের অবৈধ অপকর্মের সাথে সম্পৃক্ত এমন লোক সংসদ সদস্য আছে। আর আপনি সংসদ সদস্য হিসেবে একজন ইসলামিক তাহাজিব তার মতো করে মানছে, একটু বেশি মানছে, কেউ একটু কম মানছে, যে যেভাবে মানছে সেটাকে আপনি সহ্য করতে পারলেন না কেন? এই সংসদে এখন একটু বাম ধারাটা এস্টাবলিশ না হলে এই সাদাদারি, সাদা টুপিওয়ালারাও বিএনপি করতে পারবে না। বিধায়ী ওনারা আজকের এই বক্তব্য দিচ্ছে। ওই ফজলুর রহমানরা সংসদে উঠে জামাতকে গালিগালাজ করছে। আমি এর চরম তীব্র নিন্দা জানাই। বাংলাদেশের মানুষের এখন পথ এখন একটাই খোলা, যেই কারণে এই জুলাই বিপ্লব করেছেন, চেতনার কিছুই বাস্তবায়ন হয় নাই। আমি তো সবসময় মুক্ত স্বাধীনতায় বিশ্বাস করি ব্যক্তি জীবনে। আমি বিশ্বাস করি একজন ব্যক্তি হুজুর হলেও তার স্বাধীনতা যেমন, একজন গায়ক, নায়ক, নায়িকা, তারও স্বাধীনতা তেমন থাকা দরকার। কিন্তু এদেশে হুজুরদের স্বাধীনতা থাকে না, আলেমের স্বাধীনতা থাকে না, ধর্মীয় রাজনীতি করলে স্বাধীনতা থাকে না, আর এর উল্টা করলে সব ধরনের সুযোগ সুবিধা পাওয়া যায়। এটারই আমি চরম বিরোধিতা করি। আমি চাই সাংবিধানিকভাবে বাংলাদেশের মানুষের মুক্ত স্বাধীনতা তিনি তার মতো চর্চা করবেন, ধর্মীয় স্বাধীনতাও তিনি তার মতো পালন করবেন, কেউ কাউকে বাধা প্রদান করবেন না। আজ সে ধরনের আমাদের কথা বলার সময় এসেছে, সেই জিনিসটা প্রতিষ্ঠিত করার আমাদের আওয়াজ উঠানোর সময় এসেছে। কিন্তু দুর্ভাগ্যজনক হলেও সত্য, এখন আর সেটা বিএনপির কাছ থেকে পাওয়া যাচ্ছে না। দেশবাসীকে সোচ্চার হতে হবে। আমাদের এই সংসদ রক্তের বিনিময়ে অর্জিত 16 বছরের ফ্যাসিবাদের বিরুদ্ধে নতুন বাংলাদেশ গড়ার সংসদ। সেই সংসদে সংবিধান বিরোধী বক্তব্য দিয়ে বর্ণবাদী চিন্তা চেতনা লালন করে, মানে আপনার কোনো অবস্থাতেই ওটাকে কি বলে যে আপনি একঘেঁষা মানসিকতা পোষণ করেন। আপনার এত দেখতে মন চায় খোলামেলা, আপনি আপনার জন্য দেখেন, আর যারা আছে তাদেরকে দেখেন। আপনার জামাতের এমপিগুলোকে খুলে খুলে আপনার দেখতে হবে এ ধরনের আচরণ পেয়েছেন কোথায়। আশা করি আমাদের এই দেশবাসী সোচ্চার হবে এবং এদেরকে এখনই যদি থামানো না যায়, তাহলে এরা আওয়ামী লীগের চাইতেও ভয়ঙ্কর হিসাবে আসবে বলে আমি সংকেত পাচ্ছি। বিএনপির এমপি মনিরুল হক চৌধুরীর বিরুদ্ধে জামাত শিবির কঠিন প্রতিবাদ করছে, কিন্তু চরমোনাই এনসিপি এখন পর্যন্ত জোরালো কোনো প্রতিবাদ করছে না। চরমোনাই হেফাজত, এনসিপির ভূমিকা এখানে একদম স্মার্ট এবং সুপার স্মার্ট। বিশেষ করে নাহিদ ইসলাম সংসদে যে ভূমিকা পালন করেছে এবং সংসদের বাইরেও এনসিপি নেতৃবৃন্দ জোরালো প্রতিবাদ করছেন। কিন্তু হেফাজত চরমোনাই, আমি আশা করি তারা মাঠে নামবেন। ইমান, আকিদা, ইসলাম হেফাজতে তাদের আগ্রহ ডেফিনেটলি আরো বেশি থাকার কথা, কিন্তু দুঃখজনকভাবে এখন পর্যন্ত তাদের মধ্যে সেরকম তৎপরতা দেখিনি।
এটার কারণ কি? যেমন দেখেন, এটা আমাদের নেচার। যেমন এখানে মনিরুল হক চৌধুরী সরাসরি ইসলামের বিধান পর্দাকে কটাক্ষ করেছে, তবে এই কটাক্ষ করেছে জামাতকে কেন্দ্র করে, জামাত এমপিদের টার্গেট করে, জামাতের নারী এমপিদের টার্গেট করে। কিন্তু এই কটাক্ষ যদি কোনো কৌমি বা কোনো চরমনাইকে করতো তাহলে তারা এতক্ষণে মাঠে নামতো, এবং জামাত শিবির তারা মাঠে নামতো না। তারা মাঠে নামলে আরো লেটে নামতো, অথবা দায় সারা প্রতিবাদ করতো বা বিবৃতি দিত। তো এটা হচ্ছে আমাদের একটা কালেকটিভ সমস্যা, কিন্তু ইসলাম তো এটা শেখায় না। তো ইসলামটাকে আমরা দলীয়করণ করে ফেলেছি। আমি আত্মসমালোচনা করছি। যেমন আমাদের মধ্যে চরিত্র আছে, আমার মধ্যে, আপনার মধ্যে, সবার মধ্যে আছে। জামাতের কেউ যদি কোনো ভুল করে তাহলে আমাদের প্রতিবাদের ভাষা হয় একরকমের, সফটলি বা এড়িয়ে যাওয়ার চেষ্টা করি। কিন্তু চরমনাই বা হেফাজতের কেউ কোনো ভুল করলে তখন আমরা জোরালো প্রতিবাদ করি, তখন কঠিন শব্দ প্রয়োগ করি। এটা যেমন সাপোজ আমি একটা ভুল করেছি, সেখানে জামাতের মধ্যে অতীতে যার সমালোচনা আমি করেছি সেই সুযোগে না শুনে ফটোকার্ডের উপর ভিত্তি করে একটা গালি দিয়ে দিল। আবার আমি অতীতে যাদের সমালোচনা করেছি বা আমি যে দলের পক্ষে তেমন বলি না, তারা কঠোর সমালোচনা করছে, আর অন্যান্য যারা আছে তারা একটু কম সমালোচনা করছে, অথবা তারা কেউ কেউ জানার চেষ্টা করছে যে ভাই আসলে ব্যাপারটা কি। তারা শুনে বিষয়টা যাচাই করার চেষ্টা করছে, কিন্তু অনেকে যাচাই করার চেষ্টা করছে। এটা ঠিক না, ইসলাম আমাদের এটা শেখায়, এটা ন্যায় ও ইনসাফের কথা না। এই জন্য মনিরুল হক চৌধুরী যে অমার্জনীয় অপরাধ করেছেন, তাতে অ্যাটলিস্ট বিক্ষোভ মিছিল, প্রতিবাদ, বিশেষ করে হেফাজতকে সবাই এখানে সমীহ করার কথা, কারণ তাদের কাজই হচ্ছে ইসলাম হেফাজত করা। হেফাজত শুড বি গার্ডিয়ান অফ অল। যে এরকম কোনো বিচ্যুতিমূলক কথা, এটা হতে পারে, মানুষের মধ্যে ভুল ত্রুটি হয়। মনিরুল হক চৌধুরী যে ইসলাম বিরোধী বা ইসলাম বিদ্বেষী কথা বলবো না, তিনি দাঁড়িয়ে রাখছেন এবং নামাজ পড়েন, ইটস গুড। বাট তিনি যেভাবে হোক বলে ফেলেছেন, হয়তো বা আওয়ামী রক্ত অতীতে ছাত্রলীগ করতেন, সেই রক্ত হয়তো এখন তার মধ্যে আছে, তিনি বলে ফেলেছেন। এই জন্য আমরা বলবো বিক্ষোভ মিছিল বা প্রতিবাদ হলে অ্যাটলিস্ট অন্য কেউ কথা বলার আগে 10 বার ভাবে, এবং এ ধরনের কথা বলতে কেউ সাহস পাবে না। এই জন্য প্রতিবাদ, বিক্ষোভ বা এগুলো জরুরি। এগুলো মানুষকে শিক্ষা দেয়, টাইট করে, ইসলাম হেফাজত করে। যেমন আমি আমার নিজের কথাই যদি বলি, সাপোজ আমি একটা ভুল করেছি, আপনারা অনেকেই প্রতিবাদ করেছেন, আমি আপনাদেরকে রেসপেক্ট করেছি, আমি নিজেকে সংশোধন করে নিয়েছি, এবং আমার মনে হয় যে আপনারা যে প্রতিবাদ করেছেন কোনো ভুল কথা ভবিষ্যতে ইনশাল্লাহ আমার মুখ থেকে আর কখনো বের হবে না। কিন্তু আপনারা যদি প্রতিবাদটা না করতেন, হয়তো আমার অনিচ্ছা ওই ধরনের ভুল আমি আবার রিপিট করতাম। কিন্তু এখন আমি অতি কনসাস। এই জন্য আসুন সবাই প্রতিবাদ করে। জামাতের ম্যাটার বা জামাত এমপিদের টার্গেট করে বলেছে, তাতে কি হেফাজত চরমনাই আপনারাও বিক্ষোভ মিছিল করেন, শুক্রবারের অপেক্ষা থাকেন না, ক্ষমা চাইলেও একটু টাইট প্রতিবাদ করেন, যাতে ভবিষ্যতের জন্য বা অন্য সবার জন্য একটা এক্সাম্পল হয়। তো দর্শক, সবার আগে ঢাকা বিশ্ববিদ্যালয়ের শিবির প্রতিবাদ করেছে, এবং ইসলামী ছাত্র শিবির আপনারা জানেন যে মাঠে নামছে, রাজপথে নামছে। এর মধ্যে ক্ষমা চাওয়ার খবর আমরা পাচ্ছি, ইটস ভেরি গুড। ক্ষমা চাইলে সেটা নিয়ে বাড়াবাড়ি করা উচিত নয়, কিন্তু ক্ষমা চাওয়ার আগে যেসব প্রতিবাদের কর্মসূচি ঘোষিত হয়েছে, অথবা ক্ষমাটা ঠিকভাবে চেয়েছে কিনা, অথবা এখানে শহীদুদ্দিন চৌধুরী এনির বিষয় আছে যে মনিরুল হক চৌধুরী ক্ষমা চেয়েছে, কিন্তু শহীদুদ্দিন চৌধুরী এনি তিনি মনিরুল হক চৌধুরীর বক্তব্যকে জাস্টিফাই করার চেষ্টা করেছেন, তারা তো ক্ষমা চাওয়া উচিত। এই জন্য প্রতিবাদ হতে পারে। এই জন্য প্রতিবাদকে, সমালোচনাকে আমরা সবসময় অ্যাপ্রিসিয়েট করবো। জামাত তো সংসদেই প্রতিবাদ করেছে, সংসদের বাইরেও জামাতের বিভিন্ন নেতৃবৃন্দ ফেসবুক স্ট্যাটাস দিয়ে শফিকুল ইসলাম মাসুদরা বা নানান জনে নানানভাবে প্রতিবাদ করছে, ইটস ভেরি গুড। এখানে বাংলাদেশ ইসলামী ছাত্র শিবির ঢাকা বিশ্ববিদ্যালয় শাখা সবচেয়ে স্মার্ট প্রতিবাদ করেছে। পর্দানশীল নারী এমপিদের নিয়ে কুরুচিপূর্ণ মন্তব্য, হিজাব নিকাবকে বিদ্রুপ এবং নারীর ধর্মীয় স্বাধীনতায় হস্তক্ষেপের বিরুদ্ধে ঢাকা বিশ্ববিদ্যালয় ছাত্র শিবিরের তীব্র নিন্দা প্রতিবাদ। দেশের আইনসভা, জাতীয় সংসদে দাঁড়িয়ে বিরোধী দলীয় নারী সংসদ সদস্যদের হিজাব নিকাব ও পর্দাকে কেন্দ্র করে কুরুচিপূর্ণ, অবমাননাকর ও বিদ্রুপাত্মক মন্তব্য করায় সাবেক ছাত্রলীগ সভাপতি, দেখেন দিস ইজ কল্ড শিবির। এই মনিরুল হক চৌধুরী তিনি দাঁড়িয়ে রেখেছেন, এবং তিনি ধর্মভীরু, আমি যতদূর জানি ধর্মভীরু বলেই বড় দাঁড়িয়ে রেখেছেন, এটা নিঃসন্দেহে প্রশংসার যোগ্য। কিন্তু ওই যে আওয়ামী রক্ত তার মধ্যে আছে, অতএব এই যে তার যে সাবেক ছাত্রলীগ পরিচয়টা সামনে আনা, ইটস ভেরি ইম্পর্টেন্ট। এটা কিন্তু জামাতের লোকজন বা পার্লামেন্টে এটা উত্থাপিত হতে পারতো, কিন্তু না, এখানে অনলি শিবির ডিড দ্যাট। পুরো জাতিকে জানিয়ে দিয়েছে এই মনিরুল হক চৌধুরী যে পর্দাকে, ইসলামের বিধানকে কটাক্ষ করছে, তিনি কিন্তু ছাত্রলীগের সাবেক সভাপতি। ছাত্রলীগের কয়েকজন সভাপতি এই পার্লামেন্টে আছে, সাবেক সভাপতি। যেমন আমরা যাকে ফজলুর রহমান বা কেউ কেউ ফজু পাগলা বলেন, তিনি কিন্তু ছাত্রলীগের সাবেক সভাপতি এবং সেক্রেটারি দুইটাই। কুমিল্লা 6 আসনের বিএনপির সংসদ সদস্য মনিরুল হক চৌধুরী প্রতি গভীর ক্ষোভ ও নিন্দা ও প্রতিবাদ জানিয়েছে ঢাকা বিশ্ববিদ্যালয় শিবির। বাংলাদেশ ইসলামী ছাত্র শিবির ঢাকা বিশ্ববিদ্যালয় সভাপতি ডাক্তার এজিএস মোহাম্মদ মহিউদ্দিন খান এবং সেক্রেটারি কাজী আশিকের যৌথ বিবৃতিতে বলেন, জাতীয় সংসদ মত প্রকাশ, গণতান্ত্রিক বিতর্ক ও জনগণের প্রতিনিধিত্বের সর্বোচ্চ মঞ্চ। সেই সংসদে দাঁড়িয়ে কোনো নারী তার ধর্মীয় বিশ্বাস ও ব্যক্তিগত স্বাধীনতার অংশ হিসেবে হিজাব, নিকাব বা বোরকা পরিধান করেছেন কিনা তা নিয়ে বিদ্রুপ করা শুধু রাজনৈতিক শিষ্টাচার বহির্ভূত নয়, বরং এটি দেশের কোটি পর্দানশীল নারী, মুসলমান সমাজ এবং নারীর মৌলিক অধিকার ও ধর্মীয় স্বাধীনতার প্রতি চরম অসম্মান প্রদর্শনের শামিল। দর্শক, এখানে স্পিকারের ভূমিকা ডেফিনেটলি অ্যাপ্রিসিয়েট করতে হয়। স্পিকার অসাধারণ রোল প্লে করেছেন ডেফিনেটলি। তিনি বারবার থামানোর চেষ্টা করেছেন এবং পার্সোনাল ফ্রিডম নিয়ে কথা বলা উচিত না এটা বলেছেন। আবার শহীদুদ্দিন চৌধুরী এনি যখন মনিরুল হক চৌধুরীর বক্তব্যকে রেটিফাই করার চেষ্টা করলেন, তখনও তাকে থামিয়ে দিয়েছেন যে না, এটা ঠিক না। এই জন্য স্পিকারের ভূমিকা ডেফিনেটলি আমরা ধন্যবাদ দিব। তাকে ধন্যবাদ না দিলে একটু কৃপণতা হয়ে যায়। নেতৃবৃন্দ বলেন, একজন নারী কি পোশাক পরবেন
কিভাবে তার ধর্মীয় পরিচয় ও মূল্যবোধ ধারণ করবেন, এই সিদ্ধান্ত তার ব্যক্তিগত ও সাংবিধানিক অধিকার। এই অধিকারকে উপহাস কিংবা সন্দেহের চোখে দেখার কোনো গণতান্ত্রিক ও সভ্য সমাজের প্রতিনিধির আচরণ হতে পারে না। ওই যে আওয়ামী রক্ত আছে, এই জন্য ধর্ম চর্চা করলেও এখন পর্যন্ত সঠিক রাস্তায় মনে হয় আসতে পারেনি। আশা করি এবার যেভাবে আমরা সবাই প্রতিবাদ করছি, প্রতিবাদ মানুষকে লাইনে আনে, এবার তিনি লাইনে আসতে পারেন। নারীদের নিয়ে বিএনপি সংসদ মনিরুলের এই ধৃষ্টতাপূর্ণ বক্তব্য রংপুরে বিএনপির কেন্দ্রীয় নেতার মনোরঞ্জনের জন্য 15-17 বছরের নাবালিকা মেয়ে খোঁজা কিংবা সারা দেশে ছাত্রদল যুবদল বিএনপি নেতাকর্মীদের অব্যাহত ধর্ষণ, যৌন অপরাধের যে নজিরবিহীন সংস্কৃতি, তারই এক নিষ্ঠুর ও নির্লজ্জ স্বীকারোক্তি। শিবির যে কতটা স্মার্ট রাজনীতিকারী, বিবৃতিতে কিভাবে বিএনপি ছাত্রদলের বিভিন্ন অপকর্ম ফুটিয়ে তুলেছে। আজকে সংসদে দেখলাম একজন সরকার দলীয় সংসদ সদস্য, যিনি একসময় ছাত্রলীগের সভাপতি ছিলেন, শেখ মুজিবের সাথে একসাথে রাজনীতি করেছেন, বিএনপির এমপি কুমিল্লা থেকে। তো ওনার একটা বক্তব্য যে মানে জামাতের নারী এমপিদেরকে নিয়ে, বিশেষ করে যারা যে সকল নারী সংসদ সদস্য হিজাব পরেছে, নিকাব পরেছে, চেহারা ঢাকা, তাদেরকে নিয়ে তিনি যে মন্তব্যটা আজকে করেছেন যে তাদেরকে তো সংসদে আসলে চেনা যায় না, আসলে তারাই কিনা না বিভিন্ন জন বিভিন্ন সময় কাপড় ঢেকে, মাথা ঢেকে, চেহারা ঢেকে আসতেছে, এই ধরনের একটা কথা বলেছেন। এবং এটা খুবই আপত্তিকর। এবং বেশি যেটা আপত্তিজনক মনে হয়েছে সেটা হচ্ছে তার বক্তব্যের সময় আমরা দেখলাম যে বিএনপির এমপিরা হাস্যরসে তালি দিচ্ছে। বিএনপির যারা নারী সংসদ সদস্য ছিলেন পিছনে বসা, যাদের মাথায় অনেকের হিজাব দেখলাম, তারাও দেখলাম যে টেবিল চাপড়াচ্ছে। প্রশ্ন হচ্ছে যে জামাতের সমালোচনা করতে করতে আপনারা কত দূর যাবেন? এটা কি ইসলাম বিদ্বেষ পর্যন্ত যাবে? জামাতের সমালোচনা রাজনৈতিক দল হিসাবে খুবই ন্যায্য, বৈধ কাজ, যে কারো সেটা যৌক্তিকভাবে করবার সুযোগ আছে। তো সেখানে আপনার জামাতকে ভালো লাগে না, সেই জন্য আপনি ইসলামী ব্যাংকটা দখল করে আবার ইসলামের হাতে তুলে দেবেন। আপনার জামাতকে ভালো লাগে না, তাই আদ্দিন হাসপাতালটাকে মালিককে জামাতের সাথে সংশ্লিষ্ট করে হাসপাতালটা বন্ধ করে দিল। স্বাস্থ্যের ডিজি ডাক্তার প্রভাতচন্দ্র কি সেন না সরকার কি দেখলাম, যার স্ত্রী ডাক্তার উমা নাগ, তিনি আওয়ামী লীগের চিকিৎসকদের সংগঠনে অ্যাক্টিভলি রোল প্লে করেছেন, ফ্যাসিবাদ বিরোধী আন্দোলনের সময় অ্যাক্টিভলি বিএনপি জামাত বিরোধী প্রোগ্রামগুলোতে যেতেন, কথাবার্তা বলতেন। তাকে আবার এই বিএনপি সরকার স্বাস্থ্যের ডিজি বানিয়েছে এবং আদ্দিন হাসপাতালটা বন্ধ করেছে এবং গুজব আছে এটা জামাতের প্রতিষ্ঠান, তাই এটা বন্ধ করে দেওয়াটা জায়েজ আছে। এখন প্রশ্ন হচ্ছে যে এটা আপনি কতদূর পর্যন্ত নেবেন? মাননীয় প্রধানমন্ত্রী কক্সবাজারে একটা ভুয়া মিথ্যা ফটোকার্ডের উপরে ভিত্তি করে 2 বার একই মিথ্যাচারের ব্যাপারে বক্তব্য দিয়েছেন যে জামাত নাকি বিড়ি, সিগারেট, মদ এগুলোর উপরে ট্যাক্স বাড়ানোর বিপক্ষে মিছিল করেছে। তো এই পুরো ফ্রেমটা দেখলে বোঝা যাচ্ছে যে বিএনপি আসলে তার নিজের রাজনীতির জায়গাটা ভুলে গেছে, যে আসলে বিএনপির জাতীয়তাবাদী মূল্যবোধের রাজনীতি আসলে কোনটা, কোথায় সেটা। মাননীয় প্রধানমন্ত্রী, আপনাকে নিজেকে জিজ্ঞেস করা দরকার যে আসলে আপনি বক্তব্য দিলেই যে ভুলগুলো হচ্ছে, এই কন্টিনিউয়াস ভুলগুলোর এই বক্তব্য কে লিখে দিচ্ছে, কারা আপনাকে গাইড করছে, কারা আপনার অ্যাডভাইজার? আপনার এই চারপাশের মূর্খ আওয়ামী দালাল টাইপের লোকজন বসে আছে কিনা, যারা আপনাকে মিসগাইড করছে, ভুল তথ্য দিচ্ছে, জাতির কাছে আপনাকে হেয় প্রতিপন্ন করতেছে, এবং সেটা দিয়ে আলটিমেটলি যেটা হচ্ছে যে বাংলাদেশের সরকারি দল বিরোধী দলের মধ্যকার সম্পর্ক নষ্ট হচ্ছে। এই দায় কিন্তু দিন শেষে আপনাকে নিতে হবে। আমাদের যিনি ভারপ্রাপ্ত ডেপুটি প্রাইম মিনিস্টার আছেন, যিনি সর্ববিষয়ে সর্বজ্ঞানী, যে মলম বিক্রি করছেন সংসদে এবং সংসদের বাইরে, এবং যেটা করতে গিয়ে তিনি কন্টিনিউয়াসলি মিথ্যাচার, মিসলিডিং তথ্য দিচ্ছেন, সংসদকে মিসগাইড করছেন, ক্ষমতার অপব্যবহার করছেন, সেটা কিন্তু কোনোভাবেই দেশের মানুষের জন্য, দেশের জন্য, রাষ্ট্রের জন্য কল্যাণকর হবে না, আপনার জন্য ভালো হবে না। আপনাকে প্রত্যেক দিন যে আনপপুলার করা হচ্ছে এইসব কাজ করে। আমরা দেখলাম যে মাননীয় স্বরাষ্ট্রমন্ত্রী 300 বিধিতে বেনজিরের গ্রেফতার নিয়ে কথা বলেছেন, ফাইন, দুবাইতে গ্রেফতার হয়েছে, তাকে এখন এক্সট্রাডিশন আইনের মাধ্যমে কিভাবে দেশে ফিরিয়ে নিয়ে আসবেন তার স্টেটমেন্ট ঠিক আছে। 300 বিধির কালচার হচ্ছে একটা বিষয় আপনি বক্তব্য দেবেন, একটা জরুরি বিষয়ে। তিনি 300 বিধিতে সেকেন্ড একটা বক্তব্য দিলেন শিবির নেতা জিসান, যিনি কুমিল্লাতে গ্রেফতার হয়েছেন, তাকে নিয়ে। 300 বিধিতে 2টা বক্তব্য আসলো কেন? আপনি আননেসেসারি এই বক্তব্যটাকে কেন জুড়ে দিলেন, কেন উস্কাইলেন? তাহলে এই যে পরিকল্পিতভাবে আপনারা আওয়ামী ফ্যাসিবাদের বয়ানের দিকে ঢুকে যাচ্ছেন, যে জামাতকে, শিবিরকে, ইসলামপন্থীদেরকে, 11 দলীয় জোট যেটা, ঐক্য যেটা আছে, এটাকে কন্টিনিউয়াসলি হিউমিলিয়েট করা, আন্ডারমাইন করা, এবং একই এমপি কুমিল্লার তিনি বিরোধী দলের যিনি উপনেতা আছেন তার ওয়াইফকে নিয়ে কথা বলেছেন, যেগুলো খুবই অসুন্দর এবং রাস্তার বক্তব্য। এগুলো বস্তিতে চলে, এগুলো সংসদে চলা উচিত না। অতএব আমরা দেখতে পাচ্ছি যে আদ্দিন হাসপাতালটা কেন বন্ধ করেছেন? 6 জন শিশু দুঃখজনকভাবে মারা গেছে। বাংলাদেশের কোন সরকারি হাসপাতালে কোন দিন ডজন ডজন লোক নেগলিজেন্সের কারণে, অবহেলার কারণে মারা যাচ্ছে না? ঢাকা মেডিকেল তো প্রতি ঘন্টায় বন্ধ করে দিতে হবে। পিজি, জেলার যে সদর হাসপাতালগুলো আছে, উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সগুলো আছে, সারা বাংলাদেশে শাটডাউন করে দিতে হবে, কারণ এখানে কোনো ট্রিটমেন্ট নাই, এখানে সেবা নাই। তাহলে মেডিকেল নেগলিজেন্স, আমরা লিগাল জায়গা থেকে আমরা লেখাপড়া করেছি। আপনি কারা কারা নেগলিজেন্সের জন্য দায়ী হাসপাতালে, সেই সকল ডাক্তার, নার্স, প্রশাসকদেরকে আপনি আইডেন্টিফাই করেন, তদন্ত করেন, বিচারের ব্যবস্থা করেন, জরিমানা করেন, তাদের লাইসেন্স কেড়ে নেন। কিন্তু পুরো হাসপাতালটা এবং তাদের যে সেবা, তারা শত শত হাজার হাজার রোগীদেরকে গত দশকের পর দশক ধরে দিয়ে আসছে, সেটাকে আপনি একটা ইস্যুকে কেন্দ্র করে পুরোটা করে দিলেন। তাহলে কি ওই যে আওয়ামী ফ্যাসিবাদের দোসর, বিজেপির সমর্থক ডাক্তার যাদেরকে আপনারা ডিজি অফিসে বসাইছেন, তারা সবাই মিলে এই কাজগুলো করছেন? শুধু তাই না, আমরা আরও দেখলাম যে আপনার এই ঢাকা 17তে যিনি জামাতের প্রার্থী হিসেবে নির্বাচন করেছেন, ডাক্তার খালেদুজ্জামান সাহেব, ওনার হাসপাতালে লাইসেন্স রিনিউ করছেন না, ফেলে রেখেছেন, নিবন্ধন দিচ্ছেন না। মানে এগুলো কেন করছেন?
মানে এগুলো করে আপনি কি ফায়দা নেবেন এগুলো? তাহলে এই যে জামাত বিদ্বেষ করতে গিয়ে কিন্তু আওয়ামী লীগ ইসলাম বিদ্বেষ, ব্যাংকিং খাতের ইন্ডাস্ট্রিকে ধসায়া দেওয়া, লুটপাট, প্লান্ডার, অযোগ্য অবৈধ লোকদেরকে দিয়ে প্রশাসনে যাচ্ছে তাই কাজ করা শুরু করেছিল, তার প্রত্যেকটা কিন্তু আপনারা ফলো করছেন, অনুসরণ করছেন। জামাত পলিটিক্যাল পার্টি, অপোজিশনে আছে, তাকে পলিটিক্যালি ফেস করেন, পলিটিক্যালি যত বক্তব্য দেওয়া যায় ন্যায্যভাবে, আমাদের সংবিধান, আমাদের কাঠামো, আমাদের পার্লামেন্টারি এটিকেট যেখানে আছে এটা পড়ে, তার ভিতরে সবগুলো করেন, কোনো সমস্যা নাই। আমরা রাজনৈতিক দল হিসেবে সরকারের সমালোচনা করছি, করে যাব, কিন্তু এটার একটা জায়গাতে আপনাকে লাইন টানতে হবে। যেখানে স্বাস্থ্য মন্ত্রণালয়ের দুর্নীতি নিয়ে আলাপ চলছে, যেখানে স্বাস্থ্য মন্ত্রণালয় ঘুষ লেনদেনের কথা আসছে, তাদের যে ইডিসিএল নাকি একটা ওষুধ কোম্পানি আছে সেখানে এমডি নিয়োগ নিয়ে, সেটা নিয়ে আপনাদের কোনো আলাপ নাই, সেটা নিয়ে কোনো তদন্ত নাই। হামের টিকা নিয়ে বর্তমান স্বাস্থ্যমন্ত্রীর সফলতা ব্যর্থতা নিয়ে কোনো আলাপ নাই, তিনি তদন্ত কমিটি করতে পর্যন্ত রাজি হচ্ছেন না যে আসলে কি ঘটেছে। সেখানে আপনারা জামাতকে রাজনৈতিকভাবে মোকাবেলা করতে গিয়ে রাষ্ট্রের বিভিন্ন সেক্টরে হাত দিচ্ছেন। কুমিল্লার জিসান যে ছেলেটা, সাবেক শিবির নেতা, তার বিষয়টা একটা ফৌজদারি অপরাধ, আপনি তাকে ফৌজদারি অপরাধ হিসেবে ট্রিট করেন। তাকে রাজনৈতিক পরিচয় টানার দরকার কি? জামাত শিবির কখনো বলেছে তাদের নেতাকর্মীরা কখনো ফৌজদারি অপরাধ করে না, তারা সবাই ফেরেশতা, তারা সবাই গুনার ঊর্ধ্বে, তারা সবাই এই ধরনের অন্যায় করতে পারে না। তো সেখানে একটা ছেলে ফৌজদারি অপরাধ করে, তাকে ফৌজদারি অপরাধের মতো করে তদন্ত করেন, বিচার করেন। কিন্তু আমরা দেখতে পাচ্ছি বাদী বিবাদী যেই নারীর অভিযোগের উপর ভিত্তি করে এই লঙ্কা কাণ্ড গণমাধ্যমে হচ্ছে, তাদের কাউকে পুলিশ কথা বলতে দিচ্ছে না, তাদের সবাইকে ব্লক করে রেখেছে। তাহলে কি আপনারা জজ মিয়া নাটক সাজাচ্ছেন এখানে? মানে কি করতে চাচ্ছেন এখানে? যে গণমাধ্যম কথা বলতে পারছে না, রাজনৈতিক দলের নেতারা কথা বলতে পারছে না, জানতে পারছে না আসলে কি হচ্ছে, তাহলে কি করেছেন আপনারা? আপনারা একটা রাজনৈতিক দলকে আন্ডারমাইন করবার জন্য নেমেছেন, একটা ফৌজদারি অপরাধকে ডিল করবার জন্য। ছেলেটা যদি ফৌজদারি অপরাধ করে থাকে, তাকে অবশ্যই ফৌজদারি অপরাধের বিচারের মুখোমুখি করতে হবে, যে দলের যে নেতা হোক, এই ব্যাপারে কোনো কম্প্রোমাইজ হবে না। দলীয় যে গঠনতন্ত্র আছে সেই মোতাবেক তার বিরুদ্ধে সাংগঠনিক ব্যবস্থা ইতিমধ্যে নিয়েছে বলে আমরা গণমাধ্যমে দেখলাম। তাহলে সেই জায়গাতে আজকে টোটাল কর্মকাণ্ড যেগুলো আমরা দেখতে পাচ্ছি গত কয়েকদিনে, আমাদের কাছে মনে হচ্ছে যে মাননীয় প্রধানমন্ত্রী এবং তার যে সভাসদ যারা আছেন, যারা সবাই মিলে এই হীরক রাজার দেশ পরিচালনা করছেন, তারা সবাই কিন্তু ভুলভাল কাজ করছেন, ভুলভাল কথা বলছেন, ভুলভাল সিদ্ধান্ত নিচ্ছেন। জামাতকে রাজনৈতিকভাবে মোকাবেলা করতে গিয়ে আপনারা রাষ্ট্রের পুরো কাঠামোগত অর্থনৈতিক শৃঙ্খলা, ফৌজদারি আইনি কাঠামো সব জায়গাতে হাত দিচ্ছেন এবং এইটা সাংবিধানিক অধিকারে পর্যন্ত লঙ্ঘনের জায়গায় নিয়ে গেছেন। যারা বোরখা পরেন, যারা হিজাব করেন, নিকাব পরেন, এইটা এই দেশের অধিকাংশ মানুষের ধর্মবিশ্বাসের অংশ। এটা আমাদের সংবিধান এবং রাষ্ট্রের স্বীকৃত অধিকার। যিনি করবেন তাকে যেভাবে বাধা দেওয়া যাবে না, যিনি করবেন না তাকেও জোর করা যাবে না। এটাই হচ্ছে আমাদের কাঠামোগত জায়গা। অতএব সেই জায়গাতে এই কাজগুলো যে হচ্ছে, এগুলো সরকারকে সিরিয়াসলি আমরা দৃষ্টি আকর্ষণ করছি যে আপনারা এখানে অবস্থান নেবেন এবং এগুলো যেন আর না হয় তার পথ রোধ করবেন। তা না হলে দিন শেষে এইটা আওয়ামী লীগকে যেমন ছাড়ে নাই, আপনারা জামাতকে নির্মূল করতে গিয়ে রাজনৈতিকভাবে কিন্তু আপনারা বিপদের মধ্যে পড়বেন, ঠিক একই প্রসেসে যেটা আওয়ামী লীগ করে ফেল করেছে। দর্শক, আশা করি পুরো ভিডিওটি দেখেছেন। এবার অবশ্যই আপনাদের মূল্যবান মতামত জানিয়ে দিন, পারলে ভিডিওটি শেয়ার করে সবাই দেখার সুযোগ করে দিন। আর আমাদের এই চ্যানেলে যদি আপনারা নতুন হন, প্রতিনিয়ত এই ধরনের আপডেট, গরম গরম খবর পেতে আমাদের এই চ্যানেলটি সাবস্ক্রাইব করুন। যারা ইতিমধ্যে সাবস্ক্রাইব করেছেন তাদের ধন্যবাদ জানিয়ে আজকের মতো এখানে বিদায় নিচ্ছি। দেখা হচ্ছে নতুন কোনো ভিডিওতে। সে পর্যন্ত সবাই ভালো থাকবেন, সুস্থ থাকবেন। আল্লাহ হাফেজ।